কি হবে যখন একটি সহজ সরল মেয়ে পরিণত হবে অনেকটাই সুন্দরীতে। তারপর সে টাইম ট্রাভেল করে তার অতীতে চলে যাবে। অতীতে গিয়ে কি তার অতীত পরিবর্তন করবে, এটাই দেখবো আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকার সাথে পরিচয় হই। আমাদের নায়িকার নাম ছিল সয়ুন। সয়ুন একদমই সাদাসিধে একটি মেয়ে ছিল। আজ সে অনেক সুন্দর করে তার হেয়ার স্টাইল করেছে। তার মা এসে বলে, আরে আমার বাচ্চা, তোকে তো আজ অনেক সুন্দর লাগছে। তুই আজ তোর চুলগুলো খুব সুন্দর করে গুছিয়ে বেঁধেছিস। তারপর সয়ুন তার স্কুলের দিকে রওনা হয়। মনে মনে ভাবে তার স্কুল ক্রাশকে কিভাবে সে প্রপোজ করবে, কিভাবে তার মনের কথাগুলো তার ক্রাশকে খুলে বলবে। এই বিষয়গুলো নিয়ে সে অনেক এক্সাইটেড ছিল। কিভাবে সে সব কিছু করবে। তখনই তার বান্ধবীর সাথে তার দেখা হয়ে যায়। তার বান্ধবী তাকে দেখে বলে, আজ তো তোকে ভালোই লাগছে, সবসময় এইভাবে গুছিয়ে নিজেকে রাখতে পারিস না। এখানে আমরা বুঝতে পারি সয়ুন অনেক লজ্জাবতী আর নীরব একটি মেয়ে। সে তার ক্রাশের সামনে গিয়ে দাঁড়ায় আর তাকে তার মনের কথা বলে দেয়। সয়ুনের ক্রাশ তাকে দেখে বলে, ছি, তোমার মতো মেয়েকে কে পছন্দ করবে, আমি তোমাকে একদমই পছন্দ করি না। একথা বলে সে এখান থেকে চলে যায়। সয়ুনের অবস্থা খুবই খারাপ হয়। তার বাঁচার ইচ্ছাটা পর্যন্ত মরে যায়। সে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না। এই ঘটনার পর থেকে সয়ুন সিদ্ধান্ত নেয় সে আর স্কুলে যাবে না। সয়ুন স্কুল ছেড়ে দিয়ে নিজেকে মেকআপের কাজে নিয়োজিত করে। মেকআপের সব প্রোডাক্টের নাম সব কিছু সে আয়ত্ত করে ফেলে। সাথে সে অনেক সুন্দরভাবে মেকআপ শিখে ফেলে। সয়ুনের করা মেকআপ সবারই পছন্দ হতো। তাই সে একজন মেকআপ আর্টিস্টের মতো কাজ করত, সবাইকে সাজিয়ে বেড়াতো। আর তার মা তার এই পরিবর্তন দেখে অনেক খুশি হয়। তবে তার জীবনে যেটা চলে গিয়েছিল সেটা হচ্ছে তার লেখাপড়া। সে লেখাপড়া করতে পারেনি, কারণ ওই দিনের পর থেকে সে মেকআপেই নিজেকে নিয়োজিত রেখেছিল। তারপর সয়ুন তার পার্লারে চলে যায়। পার্লারে তার একজন বান্ধবী আসে আর তার সাথে কথা বলে। তার বান্ধবী তাকে বলে, আচ্ছা তুই কি আমার সাথে যাবি? তখন সে বলে, কোথায় যাব? তার বান্ধবী বলে, আজ আমি একটি পার্টি রেখেছি, আমার সাথে অনেকগুলো আমার ছেলে বন্ধু আসবে। এটা এক ধরনের ব্লাইন্ড ডেট ছিল, যেখানে ছেলেমেয়েরা একে অপরকে পছন্দ করে তাদের লাইফ পার্টনার হিসেবে পছন্দ করত। এখানে সয়ুনের তার অতীতের কথা মনে পড়ে যায়, কারণ ক্লাসে যখন তাকে সবাই বুলি করত তখন তার বন্ধু সমি তাকে বাঁচাতো। এই সমি হচ্ছে ওই ছেলেটা যে তার লাইফটাকেই শেষ করে দিয়েছে। যে ছেলেটা তাকে সবসময় সেভ করত, এক সময় সেই তাকে এত বড় একটি কষ্ট দিল, যার কারণে তার পুরো দুনিয়ায় উল্টাপাল্টা হয়ে গেল। সয়ুন রেস্টুরেন্টে তার বান্ধবীর সাথে আসে, তবে তার কিছুটা খারাপ লাগা কাজ করতে থাকে। সে কিভাবে সবার সাথে মিশবে এটাই সে বুঝতে পারে না। এখানে আরও কিছু মেয়েরা ছিল যারা কিনা সয়ুনকে একদমই পছন্দ করছিল না। এখানে সয়ুন প্রত্যেকটি ছেলের সাথেই কথা বলে আর বুঝতে পারে কারোর সাথেই তার কোনো ম্যাচিং হবে না। আর ছেলেগুলো তাকে তেমন একটি পছন্দ করে না বা পাত্তা দেয় না। তখন তার অতীতের কথা আবারও মনে পড়তে থাকে। সয়ুন বাহিরে এসে কান্না করে তার বান্ধবীকে বলে, প্লিজ তুই এমন পার্টিতে কখনো আমাকে ডাকিস না, এই পার্টিগুলো আমার একদমই পছন্দ না। তখন তার বান্ধবী বুঝতে পারে সে ওই দিনের ট্রমা থেকে এখনো বের হতে পারেনি। তারপর আমরা সয়ুনকে দেখতে পাই তার রুমে। সে তার রুমে গিয়ে সোমার ওই পিকচারটি বের করে নিয়ে আসে, যেই পিকচারটি তারা একই সাথে উঠিয়েছিল। তখন সে ওই পিকচারটি ছিঁড়তে যাবে আর একটি ম্যাজিক হয়ে যায়। আর আমরা দেখতে পাই সয়ুন টাইম ট্রাভেল করে। সে টাইম ট্রাভেল করে তার স্কুল লাইফে চলে যায় যখন তারা এই পিকচারটি উঠিয়েছিল। সয়ুন কিছুই বুঝতে পারে না সে এখানে কিভাবে এলো। সিন শিফট হয় পরদিন সকালে। সয়ুন ঘুম থেকে ওঠার পর নিজেকে আয়নায় দেখতে পায়, তার চোখে চশমা ছিল। তার মা এসে তাকে স্কুলে যাওয়ার জন্য বলে। তখন সয়ুন নিজেকে একদম প্রপারলি তৈরি করে, যেমনটা সে সবসময় করে থাকতো। যেহেতু সে এখন মেকআপ পারে তাই সুন্দর করে মেকআপ করে বের হয়। যখন সে স্কুলে যায় তখন সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এখানে সুমা তাকে দেখে বলে যে আমি জানতাম ও অনেক সুন্দর, তবে সুন্দর করে সেজেগুজে থাকতো না, তাই তাকে সুন্দর বোঝা যেত না। সয়ুনের প্রত্যেকটি ক্লাসমেট তাকে দেখে অবাক হয়। সয়ুন তখন মনে মনে ভাবে, আচ্ছা আমার স্বপ্ন কি এখন শেষ হবে না? কেন এত লম্বা হচ্ছে আমার স্বপ্ন? স্কুল থেকে বাইরে এসে সয়ুন জিজ্ঞাসা করে এটা কত সাল। তখন সে জানতে পারে এটা 2010 সাল। তার সব কিছু মাথার উপর দিয়ে যায়। সে বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে এখানে এসেছে। তারপর তার বান্ধবীদেরকে ইনস্টাগ্রাম, ফেসবুক,
টুইটার এইসবের কথা বলতে থাকে। আর সে এখন ট্রেন্ডিংয়ে মিনি হার্টও বানায়। তার মাথার উপর দিয়ে সব কিছু যায়। বাসায় এসে সোয়ুন চিন্তায় পড়ে যায়। ডোরিমনের মতো ড্রয়ারে ঢোকার চেষ্টা করে, যেমনটা ডোরিমন করতো, ড্রয়ারের মাধ্যমে টাইম ট্রাভেল। তারপর সে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করে, মা, আমাদের ফ্যামিলির কেউ কি একদম ম্যাজিশিয়ান ছিল, বা তারা কি টাইম ট্রাভেল করতে জানতো? তখন তার মা তাকে বোকা দিয়ে তাড়িয়ে দেয়। তারপর সে তার বান্ধবীকে গিয়ে জিজ্ঞাসা করলে, তখন তার বান্ধবী তাকে বলে, এই বিষয়টি নিয়ে আমার একজন কাজিন কাজ করছে, এই বিষয়ে আমার তেমন ধারণা নেই। তখন সমু এসে তার সাথে হাই হ্যালো করে তার সাথে কথা বলতে চায়, তবে সে কারোর সাথেই তেমন কথা বলতে প্রস্তুত ছিল না। যেহেতু সোয়ুন সমুর বিষয়ে সব কিছু জানতো, তাই সে তার সাথে কথা বলে না। সিন চলে আসে ক্লাসে। ক্লাসের প্রত্যেকটি ছেলে সোয়ুনকে অনেক পছন্দ করত, তার সাথে ডেট করার চেষ্টা করত, বলতো আমাদের সাথে ডেট করো, বা আমি অনেক সুন্দর, আমার সাথে ডেট করতে পারো। প্রত্যেকটি ছেলেই তার সাথে এইসব করত। যেহেতু সোয়ুনের এখন বয়স ছিল 29 ইয়ার্স ওল্ড, তাই সে একদম ম্যাচিওর ছিল। আর একজন 17 বছরের মেয়ের থেকে তো 29 বছরের মেয়ে একটু বেশি ম্যাচিওর হবে, তাই না? তখন তার বান্ধবীর সাথেই সে বসে খাবার খাচ্ছিল আর বলছিল, এইসবের বিষয়ে আমার কোনো ইচ্ছা নেই। সে খাবার খাওয়ার পর লাইব্রেরিতে চলে যায় টাইম ট্রাভেলের বই পড়ার জন্য। বই পড়ে যখন সে বের হয়, তখন দেখতে পায় সোয়ুন অন্য একটি মেয়েকে রিজেক্ট করছে। তখন সমুকে ওই মেয়েটি থাপ্পড় মারে, কারণ মেয়েটিকে সে উল্টাপাল্টা কথা বলেছিল। এদিকে সোয়ুন সৌমিকে গিয়ে উল্টাপাল্টা কথা বলে আর বলে যে, তোমার মতো ছেলেদের জন্য মেয়েদের এই অবস্থা হয়, তোমরা মেয়েদেরকে মর্যাদা দিতে জানো না, তাদের সঠিক সম্মান করো না। সৌমি তখন বলে, জুনিয়র স্কুলে আমার সাথে সেম ঘটনাটি ঘটেছিল, তখন আমি কী ফিল করেছিলাম তা আমি কাউকে বোঝাতে পারবো না, তাই আমি কারোর সাথেই জড়াতে চাই না নিজেকে, আমি সবসময় একা থাকতে চাই, তাই এইভাবে সবাইকে সরাসরি না করে দেই। পরের সিনে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা আয়না নিয়ে কান্না করছিল। তখন তার কাছে সোয়ুন আসে আর তাকে বলে, কান্নার কি হলো, তুমি এইভাবে কান্না কেন করছো? আমি তোমাকে অনেক সুন্দর করে মেকআপ করিয়ে দিব আর সাথে মেকআপ শিখিয়ে দিব। সোয়ুন তাকে মেকআপ প্রোডাক্টগুলো দেখিয়ে সব কিছু শিখিয়ে দিয়ে যায়। কিছুক্ষণ পর আমরা সৌমিকে দেখতে পাই যে কিনা সোয়ুনের কাছে ক্ষমা চায় আর বলে, আমার লাইফেও অনেক ঘটনা আছে যেগুলো আমি সবাইকে বলতে পারি না, তোমরা অনেক ভালো ভালো ছেলে ডিজার্ভ করো, আমার থেকে অনেক ভালো, তাই আমি সবাইকে এইভাবে না করি। তাছাড়া এইসব করার আর কোনো কারণ নেই আমার কাছে। আমি একটি মেয়েকে অনেক পছন্দ করতাম, তবে সেই মেয়েটিকে আমাকে সেমভাবে রিজেক্ট করেছিল। সোয়ুন বুঝতে পারে তার লাইফে অনেক খারাপ অতীত আছে। তখন সে তার বান্ধবীকে জিজ্ঞাসা করে, সৌমির সাথে তোমার কেমন রিলেশন ছিল, তুমি কি তাকে চিনতে? সে বলে, হ্যাঁ, আমি তাকে চিনতাম। সোয়ুন মনে মনে ভাবে হয়তো তাদের মধ্যে কিছু ছিল। সৌমি হয়তো সোয়ুনের বান্ধবীকেই পছন্দ করত, এটা তার মনে মনে ধারণা ছিল। তারপর সে সাইকেলে করে সৌমির সাথে একটি মেয়ের সাথে দেখা করার জন্য যায়। মেয়েটি আর কেউ না, ওই রিজেকশন হলা মেয়েটিই ছিল। তখন মেয়েটিকে টাইম ট্রাভেলের সম্পর্কে জিজ্ঞাসা করলে মেয়েটি বলে, এই বিষয়ে আমি তো সঠিক কিছু জানি না, তবে এমনটা করতে পারে, আজ পর্যন্ত অনেকের সাথেই ঘটনাটি ঘটেছে, এটা তো নতুন কিছু না, তবে এটা আমি 100% দিয়ে কিছু বলতে পারবো না। অন্যদিকে সৌমি আর সোয়ুন বাসায় যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল। সৌমি সোয়ুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো? তখন সৌমি বলে যে, হ্যাঁ, আমি তো কাউকে পছন্দ করি, কিন্তু যদি বলে ফেলি, ও যদি রিজেক্ট করে দেয়। তখন সোয়ুন মনে মনে ভাবে, নিজে অনেকগুলো মেয়েকে রিজেক্ট করে আসছে এতদিন পর্যন্ত, আর এখন নিজে একজনের রিজেক্ট সহ্য করতে পারবে না, এটা কি কোনো কথা? তারপর সোয়ুন এখান থেকে চলে যায়, সে আর তাকে কিছু বলে না। পরদিন সকালে স্কুলের সিন দেখানো হয়। সোয়ুনের মনে একটি না, বিভিন্ন প্রশ্ন ছিল, সে সব প্রশ্নের উত্তর খুঁজে এখান থেকে যেতে চায়। সে যখন স্কুল থেকে বাসার দিকে রওনা হয়, তখনই ওই টাইম টেবিলওয়ালা মেয়েটি তার সামনে চলে আসে, যে মেয়েটি তাকে এই সম্পর্কে ধারণা দিবে। সোয়ুন বলে, এখন আমি কথা বলতে পারবো না, আমার কাজ আছে। সে বাসায় চলে যায়। সোয়ুনের জীবন তো এমনিই দুঃখে ভরপুর ছিল, তার উপর দিয়ে সে যদি সত্যটা না জেনে ভবিষ্যতে চলে যায়, সারা জীবন সে গিল্টি ফিল করতে থাকবে। অন্যদিকে আমরা সবাইকে দেখতে পাই ক্যাম্পিংয়ের জন্য। সোয়ুন মনে মনে ভাবে, আগেরবার যখন তারা ক্যাম্পিংয়ে গিয়েছিল, তখন তার অদ্ভুত কাপড়ের কারণে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। এখন তার সুন্দর দেখে কাপড় কেনা উচিত, তাই সে কাপড় কেনার জন্য শপিং মলে চলে যায়।
এখানে আমরা সৌমিকেও দেখতে পাই। সয়ুনকে কাপড় পছন্দ করে দেওয়ার জন্য সেও শপিং মলে আসে। তাদের সাথে অনেক ভালো আচরণ করছিল। এই ছেলেটাকে দেখে কেন জানি না আমার গা জ্বলে ওঠে, একদমই ভালো লাগে না। তারপর তারা একটি ক্যাফেতে যায় আর তারা খাবার খায়। সয়ুনের বান্ধবীকে একটি ছেলে ডিস্টার্ব করে। সয়ুন তার মুখে পানি দিয়ে তাকে তাড়িয়ে দেয়। তারপর সয়ুনের বান্ধবী সয়ুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার কি মনে হয় জানো, সৌমি তোমাকে পছন্দ করে, তাই তোমার পিছে পিছে ঘুরে। তখন সয়ুন বলে যে না, আমি ওকে কিছু বলতে চাই না বা বলাতেও চাই না, কারণ আমি জানি যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে আমি সারা জীবন এটার কষ্ট বয়ে বেড়াবো। এখন আমি আপনাদেরকে বলি, সয়ুন তো আগে অনেক সুন্দর ছিল, শুধু সে ফ্যাশন করতে পারতো না বলেই তো সে তাকে পাত্তা দিল না, আর এখন তার পিছে পিছেই ঘুরছে। ছেলেরা এমন কেন হয় ভাই, আমি নিজেও বুঝি না। এদের মাথায় কি ঘুরে এটা নিজেরাই ভালো জানে। অন্যদিকে সয়ুনের বান্ধবী সৌমি, শিওন আর সৌমির পিকচারে তুমি লাভ অ্যাঙ্গেল করে দাও যাতে তারা একে অপরকে পছন্দ করে। এখানে মূলত কালা জাদুর কথা বলা হয়েছিল, আর আমরা দেখতে পাই তাদেরকে কালা জাদু করা হয়েছে। পরদিন সকালে আমরা তাদেরকে ক্যাম্পিংয়ে দেখতে পাই। সৌমি এবং সয়ুন দুইজনই এখানে ছিল। সৌমি বারবার সয়ুনের দিকে তাকিয়ে থাকে, তার কেন জানি না সয়ুনের কথা বারবার মনে পড়ছিল। সে সয়ুনের সাথে সময় কাটাতে চায়। এদিকে আমরা সৌমিকেও দেখতে পাই, সেও কেন জানি না সয়ুনের সাথে সময় কাটাতে চাচ্ছিল। এটা কোন ধরনের কথা রে বাবা, যে ছেলে তাকে রিজেক্ট করেছে এই ছেলের পিছে পিছেই এই মেয়ে ঘুরছে, এটা দেখে তো মাথা পাগল হয়ে যাচ্ছে। এখানে তারা দুইজন অনেকগুলো সময় একসাথে কাটায়। সুমি সয়ুনের হাত ধরে তাকে আটকায় আর তাকে ভালোবাসার কথা বলতে যাবে, কিন্তু বলতে পারে না। পরদিন সকালে আমরা দেখতে পাই সয়ুন সৌমির পছন্দ করা জামাই পরে আসে, আর এতে সৌমি অনেক খুশি হয়। তারা তাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত একই সাথে কাটায়। অন্যদিকে আমরা সৌমির বান্ধবীকে দেখতে পাই, যে কিনা তাদেরকে একসাথে দেখে জেলাস ফিল করছিল। সৌমির বান্ধবী মনে মনে ভাবে, এদেরকে মেলানোর জন্য আমি এত চেষ্টা করেছি, আমি কালা জাদু করার কথাও ভেবেছি, কিন্তু আমি কেন এদেরকে একসাথে সহ্য করতে পারছি না। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন সৌমির সাথে পড়াশোনা করতো সয়ুনের বান্ধবী। তারা একই সাথে একই ক্লাসে ছিল। যখন সৌমি তাকে ভালোবাসার কথা বলে তখন সে বলে, তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। আর এখন তাদেরকে একসাথে দেখে সেই জালাস ফিল করছে। সয়ুন মনে মনে সিদ্ধান্ত নেয় সৌমিকে সব কিছু বলে দিবে। সে যখন সৌমিকে সব কিছু বলেই দিতে যাবে তখনই আমরা দেখতে পাই সে আবারও ভবিষ্যতের দিকে রওনা হয়। সে ভবিষ্যতে চলে যায়। তাই সে চিন্তা করে কখনোই সে সব কিছু বলবে না সৌমিকে, কারণ এখানে যেহেতু কালা জাদু করা হয়েছিল তাই সব কিছু এইভাবে ঘটছিল। জঙ্গলের রাস্তায় সয়ুনকে আটকে রাখে সৌমি আর তাকে বলে, কেন তুমি আমাকে ভালোবাসো না এটা বলো। তারপর থেকেই আমরা সয়ুনকে দেখতে পাই যে কিনা সৌমিকে ইগনোর করছিল। তাকে ইগনোর করার প্রথম কারণ হচ্ছিল যে সে ভবিষ্যতে চলে যাবে, আর সৌমি কোনোভাবেই ভবিষ্যতে যেতে চাচ্ছিল না, কারণ তার ভবিষ্যৎ খুবই খারাপ ছিল। তাই সয়ুনের তার ভবিষ্যৎকে একদমই পছন্দ না। যেহেতু তাদেরকে কালো জাদু করা হয়েছিল, সয়ুন চাইলেও সৌমিকে কিছু বলতে পারবে না, তাই সে তাকে কিছু বলার চেষ্টাও করে না। পরদিন সকালে সৌমি সয়ুনের রাস্তা আটকায় আর তাকে বলে, তোমাকে কিছু কথা বলার ছিল, তুমি কেন আমাকে ভালোবাসবে না তার কারণ বলে যাও। তখন সয়ুন বলে, এটা আমার পার্সোনাল কারণ, তুমি হলে তো বলে দিতে যে আমি সুন্দর না দেখতে, তাই না? তখন সে বলে, তুমি কিভাবে জানলে? তখন সয়ুন বলে, আমি খুব ভালো করেই সব কিছু জানি। তারপর আমরা দেখতে পাই তারা একে অপরের হাত ধরেছিল। এটা পুরো স্কুল জুড়ে ভাইরাল হয়ে যায়, সবাই এই বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। এখানে আমরা সয়ুনের বান্ধবীকে দেখতে পাই, সে অনেক মন খারাপ করে বসে থাকে, কারণ সয়ুন আসার পর থেকে সৌমি তাকে একদমই পাত্তা দিচ্ছে না, তাই এই কারণে তার মন খারাপ হয়। সয়ুন তখন তার বান্ধবীকে সব কিছু খুলে বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। এটা শোনার পর তার বান্ধবী তাকে ওই কালো জাদু করা মেয়েটির কাছে নিয়ে যায়, আর মেয়েটি তাদেরকে বলে যে তাদের নামের উপর কালা জাদু সে নিজেই করেছে, যাতে সে এখান থেকে চলে যায়। তখন আমরা বুঝতে পারি এই মেয়েটি তাকে একদমই পছন্দ করতো না। তবে সয়ুনের বান্ধবী তেমন একটি রিয়াকশন করে না, সে বলে তোর খুশিতেই আমি খুশি। তবে এই মেয়েটি তাকে কেন যায় না কালো জাদু করছিল। তখন সৌমি তার বান্ধবীর সাথে কথা বলে, তাদের দুইজনের মিল করিয়ে দেওয়ার জন্য তার বান্ধবী অনেক চেষ্টা করে। এখানে তারা দুইজনই বুঝতে পারে যে তারা যাই করুক কোনো প্রবলেম নেই, তবে বলতে পারবে না একে অপরকে ভালোবাসে। এটা কোন ধরনের কাহিনী ভাই, আমি কিছুই বুঝলাম না। মেয়েটি কালো বলে বা অসুন্দর বলে তাকে তাড়িয়ে দিল, এখন যখন মেয়েটি সুন্দর হয়ে ফিরে এসেছে তার জন্যই পাগল হয়ে যাচ্ছে। আর মেয়েটিও কেমন রে ভাই, সে তার কাছেই থাকতে চাচ্ছে। এখানে তারা বুঝতে পারে তারা হাত ধরলে, হাক করলে, কিস করলে, কোনো কিছুই করলে তারা
তারা দুইজন আলাদা হবে না, শুধুমাত্র আলাদা হবে যদি বলে দেয় একে অপরকে ভালোবাসে। দেখুন সৌমিকে কিভাবে হাসছে, তাকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। সৌমি আর সয়ুন মিলে তারা প্ল্যান করে কোথাও ঘুরতে যাবে। সিন শিফট হয় ক্লাসে। সয়ুন যখন বসেছিল তখন একটি ছেলে আসে আর তাকে প্রপোজ করে, তার সাথে রিলেশন করতে চায়। তখনই এখানে সৌমি চলে আসে, ছেলেটিকে মারে আর তারপর সে সয়ুনকে বাসায় পৌঁছে দেয়। এখানে তাদের মধ্যে কিসিংও হয়। আসলে কাহিনীটি বুঝলাম না, তাদের মধ্যে ইন্টিমেট রিলেশন সব কিছুই হতে পারবে, শুধু কি তারা বলতে পারবে না একে অপরকে ভালোবাসে, তাহলেই সে ভবিষ্যতে চলে যাবে। এটা কি রুল ভাই, কিছুই বুঝলাম না। আচ্ছা বাদ দেন, আপনাকে আর আমাকে কিছুই বুঝতে হবে না, আমরা আগে দেখি কি হয়। এখানে আমরা বুঝতে পারি যে তাদের ছবি একসাথে দেওয়ার কারণেই তাদের কালো জাদু করা হয়েছিল, তাই তারা কিছুই করতে পারছে না। এদিকে সৌমির জন্য অফার আসে সে বিদেশে পড়তে যেতে পারবে, তবে সে মানা করে দেয় বিদেশে পড়তে যাবে না, সে সয়ুনের সাথেই থাকবে। এটা দেখে সয়ুনের অনেক খারাপ লাগে, সে চাচ্ছিল না সৌমি তার জন্য তার কেরিয়ারটাকে খারাপ করুক, তাই সে বলে যে তুমি এখান থেকে চলে যাও। এটা তো সে সরাসরি বলতেও পারছিল না, মনে মনে ভাবলেও সে সরাসরি বলতে পারে না। তখন সিদ্ধান্ত নেয় সে ভবিষ্যতে আবারও চলে যাবে, তাই সে তার বন্ধু বান্ধবকে ডাকে তার সাথে কথা বলার জন্য। যেহেতু সে চলে যাবে তাই সে ওই ছবিটিকে হাতে নিয়ে ছবিটি দেখছিল। সে যখন ছবিটি ছিঁড়তেই যাবে তখনই আমরা দেখতে পাই তারা যেই দিন ছবিটি উঠিয়েছিল ওই দিনে চলে যায়। তখন সৌমি বলে আমরা একটি কাজ করতে পারি, আমরা যেহেতু এখানে চলে এসেছি তাহলে আমরা ওই কালো জাদু করা মেয়েটিকে আমাদের ছবি দিব না, তাহলেই তো আমরা আমাদের লাভ কনফেস করতে পারবো আর একই সাথে থাকতে পারবো। আসলে মেয়ে সুন্দর হলে ছেলেটা যে কোনো কিছুই করতে প্রস্তুত হয়, এটা এই ড্রামাটি দেখেই বুঝতে পারলাম। তারপরেই আমরা সয়ুনের বান্ধবীকে দেখতে পাই, সে প্ল্যান করে সে আবারও তার বান্ধবীকে কালো জাদু করবে, কালো জাদুর মাধ্যমে তারা সব কিছুকে সমাধান করবে। তাই সয়ুনের বান্ধবী কালো জাদু করার জন্য পিকচারটি ওই মেয়েটিকে দিয়ে আসে আর সে কালো জাদু করেও নেয়। এখানে সয়ুন সিদ্ধান্ত নেয় সব কিছু সে বলে দিবে সৌমিকে, তাই সে তার বান্ধবীর কাছ থেকে বিদায় নেয়, বলে আমাদের দুনিয়ায় আমাদের হয়তো আবারও দেখা হবে। তারপর সে সৌমির সাথে দেখা করার জন্য যায়, তারা একে অপরকে হাগ করে, তারপর তারা তাদের ভালোবাসা কনভেন্স করে আর সয়ুন ওই জায়গায় চলে যায় যেখানে সে বসা ছিল। কিছুক্ষণ পর তার ফোন আসে রিইউনিয়ন পার্টির, তারা সব স্কুল ফ্রেন্ড একসাথে দেখা করবে। সয়ুন সিদ্ধান্ত নেয় সে সৌমিকে খুঁজে বের করে তার সাথে কথা বলবে। অন্যদিকে আমরা দেখতে পাই সৌমিও এখানে চলে এসেছিল। সয়ুনকে দেখে সৌমি বলে আমার কেন জানি না মনে হচ্ছে তোমার সাথে আমার আগেও দেখা হয়েছিল। এটা ওই জায়গা ছিল যেখানে তারা সবসময় দেখা করত, তাদের পার্ক এলাকা যেটা তাদের স্কুলের সাথেই ছিল। তারা অনেকক্ষণ কথা বলে আর তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, দুজন একে অপরকে কিস করে আর সবাই তাদের এই স্কিন দেখে। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম শর্টকাট ড্রামা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই টাইপের ড্রামাগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।